আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। প্রার্থিতা প্রত্যাহারে শেষ দিন সরে দাঁড়ালেন বরিশাল ৫-এর জামায়াত নেতা মোয়াজ্জম। ঠাকুরগাঁও ২-এ ভোট করবেন না সদস্য জুলফিকার। গণভোটের প্রচারে আজও দেশের বিভিন্ন জেলায় উপদেষ্টারা দেশের সংস্কারে হ্যাকে জয়যুক্ত করার আহ্বান, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়। সিলেটে এক আসন নিজেদের করতে মরিয়া বিএনপি জামায়াত। নির্বাচনের প্রত্যাশার পুরোটাই বুঝে নিতে চান চুয়াডাঙ্গার ভোটাররা। গোপালগঞ্জে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে ১ বছরে প্রাণ গেছে ১২ জনের। অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হচ্ছে শিশু, বৃদ্ধ সহ অনেকে। আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। আজও বিভিন্ন আসনে অনেকেই তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বরিশাল ৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে সমর্থন দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন জামায়াত প্রার্থী মোয়াজ্জম হোসাইন হেলাল। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ঠাকুরগাঁও ২ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জুলফিকার মুর্তজা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। রাজশাহী ২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এলডিপির প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। সারা দেশে আজই নিশ্চিত হবে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা। আর বুধবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে পুরোদমে প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। বরিশালে ৬টি সংসদীয় আসন রয়েছে এবং যাচাই বাছাইয়ে ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছিল। পরবর্তীতে ২ জন আপিল করে ফিরেছেন, অর্থাৎ ৪৩ জন প্রার্থী ছিল গতকাল পর্যন্ত। এবং আজ প্রত্যাহারের শেষ দিনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নটি প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসেন হেলাল, তিনি শেষ বিকেলে এসে তার মনোনয়ন পত্রটি প্রত্যাহার করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে বরিশাল ৫ আসনে যেহেতু ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী রয়েছেন ফয়জুল করিম, তাকে সমর্থন দেওয়া হয়েছে। এছাড়া আসলে বরিশাল ১ আসনে যিনি বিএনপির প্রার্থী রয়েছেন, ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন জহিরুদ্দিন স্বপন, সেখানে কিন্তু একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সোবহান, এবং তিনি জানিয়েছেন যে তিনি শেষ পর্যন্ত মাঠে থাকবেন। এবং সবকিছু মিলিয়ে বরিশালে এখন পর্যন্ত ৩৬ জন প্রার্থী মাঠে রয়েছেন। এবং শুধু বরিশাল ১ ছাড়া আমরা দেখেছি যে অন্য কোনো আসনে কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। এবং বরিশাল ৬ আসনের কথা যদি বলি, সেখানে কিন্তু সেই আজও দেশের বিভিন্ন জেলায় গণভোটের প্রচারে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে হ্যাঁকে জয়যুক্ত করা জরুরি। সেই সাথে ভোটারদের কাছে গণভোটের বার্তা পৌঁছে দিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনাও দেন তারা। দেশব্যাপী নানা কায়দায় চলছে গণভোটের প্রচারণা। জেলায় জেলায় জনসচেতনতামূলক সেসব প্রচারে অংশ নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। তাভারে রেডিও কলোনি স্কুল মাঠে ভোটের রিকশা কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, গণভোটে হ্যাঁর পক্ষে দেশ জুড়ে প্রচারণা চালাতে এই কার্যক্রম শুরু করা হয়েছে। এছাড়াও মানুষ যেন নির্ভয় কেন্দ্রে যায় সে বিষয়েও চালানো হবে প্রচারণা। আমরা আশা করি ২২ তারিখ থেকে যখন নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে, তখন বিভিন্ন দলগুলো তাদের বার্তাগুলো নিয়ে যাবে। আমরা ১২ই ফেব্রুয়ারিতে একটা স্বচ্ছ, অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত, শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটে। সিলেট ১ আসনে যে দল জয়ী হয় তারাই রাষ্ট্র ক্ষমতায় যায়। দীর্ঘদিন ধরে এমন মিথ প্রচলিত। পট পরিবর্তনের পর আসনটি এখন নিজেদের করতে মরিয়া বিএনপি ও জামায়াত। ২ দলই জয়ের ব্যাপারে আশাবাদী। ভোটাররাও মুখিয়ে রয়েছেন নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে। তবে ভোটের দিনের পরিবেশ নিয়ে শঙ্কাও রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের ৩৬টি ওয়ার্ড এবং সদর উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট ১। স্বাধীনতার পর থেকে ২০২৪ পর্যন্ত এই আসনে বিজয়ী দলই কাকতালীয়ভাবে আসীন হয়েছে রাষ্ট্র ক্ষমতায়। পরিবর্তিত পরিস্থিতিতে এই আসনে জয় পেতে মরিয়া বিএনপি ও জামায়াত। ভোটাররাও মুখিয়ে আছেন নিজেদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে। তবে কিছুটা শঙ্কাও রয়েছে ভোটের দিনের পরিবেশ নিয়ে।
ভোট আসে, ভোট যায়, প্রার্থীরা প্রতিশ্রুতি দেয়, নির্বাচিতও হয়। তবে খুব একটা ভাগ্য বদল হয় না চুয়াডাঙ্গার মানুষের। এবারের নির্বাচনে নিজেদের প্রত্যাশা আর প্রাপ্তির পুরোটা বুঝে নিতে চান ভোটাররা। তাদের চাওয়া আসন্ন নির্বাচন যেমন হবে ইতিহাসের অংশ, আর নির্বাচিত সংসদ সদস্যরাও রাখবেন সফলতার স্বাক্ষর। জেলার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক চর্চায় এগিয়ে থাকা প্রার্থীদের নিয়েও আলোচনা চলছে সবখানে। এর দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় এবার মোট ভোটার 10 লাখেরও বেশি। 2 আসনে নির্বাচিত হবেন 2 জন প্রতিনিধি, যাদের ঘিরে আবর্তিত হচ্ছে জেলার সাধারণ মানুষের প্রত্যাশা। অতীতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়েছেন অনেকেই, সংসদেও গেছেন, কিন্তু ভোটারদের প্রাপ্তির খাতা শূন্য। পূর্বের মতো কেবল ইতিহাস হতে নয়, বরং সফলতার ছোঁয়া রাখতে হবে নির্বাচিতদের, বলছেন ভোটাররা। শান্তিপ্রিয় একটা দেশ চাই, যেখানে যেই দল এসে শুধু আমাদেরকে কি দিতে পারবে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদেরকে সমান অধিকার রাখবে, সমানভাবে আমরা যাতে চলাফেরা করতে পারি। গোপালগঞ্জের ফসলি জমিতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদ এখন সাধারণ মানুষের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। গত 1 বছরে জেলায় এই ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ গেছে শিশুসহ অন্তত 12 জনের। সবশেষ গত শনিবার শিশুসহ 3 জনের মর্মান্তিক মৃত্যু আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে। কোনোভাবেই এই ফাঁদ ব্যবহার করা বন্ধ করা যাচ্ছে না। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সচেতনতার কথা বলছে পুলিশ। মাত্র 10 মাস বয়সী সাইফান হাসান হাঁটতে শেখেনি, কথাও বলতে পারেনি ঠিকঠাক, কিন্তু তার ছোট্ট জীবন থেমে গেল এক বৈদ্যুতিক ফাঁদে। সেই ফাঁদে প্রাণ হারান তার দাদি সহ আরও একজন। এক রাতে পরিবারের 3 জনের নিথর দেহে স্তব্ধ হয়ে যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তেতুলিয়া গ্রাম। সিলিন্ডার তো বলে কারোর কাছে আসে না, যদি দুর্ঘটনা ঘটলো এখন তো দায়ভার তো নেওয়া হয়তো কষ্টকর। যেখানে মানুষের মৃত্যু ঘটতে পারে সেখানে তো এই সমস্ত কাজ করা আদৌ ঠিক না। ওরকম একটা ঘটনা ঘটছে, ওরকম ঘটনা ঘটাবার সবাই সতর্ক করছিল, কিন্তু কেউই তা মানে নাই, যার যার ইচ্ছে মতন দেশেই করছে। পাথর দিয়ে কয় ওই পাথর দিয়ে আছে, তোমরা যাইও না, সাবধান, কিন্তু আসলে ঘটনা তো ঘটে নাই, কালকে ঘটে গেল। ইঁদুর মারার নামে বিভিন্ন উপজেলায় কৃষকরা জমির ফসল রক্ষায় খোলা জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে তৈরি করছেন ফাঁদ, কিন্তু অসাবধানতায় এসব ফাঁদে আটকা পড়ে ঘটছে একের পর এক প্রাণহানি। গত 1 বছরে এই পদ্ধতিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন। এটা বেআইন, কথা ঠিক না। তবু ওই যে ইঁদুরের যন্ত্রণায় মানুষ করে, ধান লাগাই আসে, পরের দিন ভরে যে দেখা যায় একটাও নেই, সব ইঁদুরে খেয়ে ফেলায়। আর কোনো প্রাণ যেন না ঝরে যায় সেই ব্যবস্থা নেওয়া হোক। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই অনুরোধ করতেছি। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে যাতে এই কারেন্টের ব্যবস্থা থেকে বিরত থাকা যায়। শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন ব্যাপক